মেরিল প্রথম আলোতে যারা পুরস্কার পায় তারা চ্যানেল আইয়ের যে আয়োজনটা সেখানে ওনারা কেউ পুরস্কার পাচ্ছেন না, তো ওনারা তো দুইজন তো দুই দেশে গান গায় নাই। আপনি যে এই যে লিপসিংটা করেছেন শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো ওই যে স্ক্রিনিং এর সময় যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয় খুব সম্ভবত 24th of that month, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি, তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই শুভ ভাই উনিও এসেছিলেন, এরকম আরও বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন, তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি শাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি, আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে আরে কি অবস্থা রেহান, ওনার বলার ধরনটাই এত সুন্দর, তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না, আমি হলে দুর্নীতি তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না, কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট রেহান রাসুল, তিনি একজন সঙ্গীত শিল্পী এবং প্রাক্তন আরজে। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আপনারা জানেন যে পেশাগতভাবে আমিও একজন আরজে, তাই আজকে আমাদের সাথে একজন প্রাক্তন আরজেও আছে, তাই আড্ডাটা একটু বেশি জমবে। শুধু তাই নয়, রেহান রাসুল সবসময় মিউজিকের মাধ্যমে, গানের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করলেও তার হাড়ির খবর কিন্তু আমরা কেউ জানি না। ব্যক্তিগতভাবে তিনি খুব কিন্তু হাইড অ্যান্ড সিক করে। আজকে তার হাড়ির খবর জানার চেষ্টা করব। কেমন আছেন? ভালো আছি, আর আমার হাড়ি নেই। হাড়ি নেই? খবর জানবো। আমার হাড়ি অনেক আগে ভেঙে গেছে, তো এই জন্য বললাম যে আমার হাড়ি নেই। আর আমি এখন একটা গান গাবো, তার পরের লাইনটা আপনাকে বলতে হবে। চেষ্টা করি। আপনারই গান। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। এই লাইনটা শুনে অনেকে ভাবে কি রে বাবা, এই চরিত্র মানে এটা কি চরিত্রহীনতা কিছু বলছে নাকি? মানে এই ব্যাপারে কি বলবেন? তো তাই ভাবে না, মানে আমি সরি এভাবে হয়তো বলা ঠিক না, বাট আমি এভাবে বলি, যাই হোক ঠিকই আছে। তো ঘটনাটা ঘটেছে যে এটা আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে when I wrote this song, যখন লিখেছি তখন I was an RJ, এবং তখন আমার প্রচণ্ডভাবে অনুভূতি হতো যে যার যখন প্রয়োজন পড়ে একজন আরজেকে এক রাত দু রাতের জন্য শুনে শ্রোতারা সরে যায়, নিজেদের মানে যখন ছ্যাঁকা খায় তখন রেডিও শুনছে, যখনই প্রেমিকা বা প্রেমিক ব্যাক করেছে তারা নেই। সো ওই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি শ্রোতার কোনো শ্রোতার দিন হতাম, কারো এক রাত হতাম, এর চেয়ে বেশি কারো রুচি হতো না। তো যারা চরিত্রহীন তারা অন্যভাবে ভেবে নিতেই পারে, হোয়াট ক্যান আই ডু। তাহলে বাজে স্বভাব মোটিভেশনাল গান নাকি? মনে হলে হতে পারে, যে যেভাবে যদি কেউ মোটিভেট হতে চায়, হি অর শি ক্যান গেট মোটিভেটেড থ্রু দিস। যেমন আমি অনেক ছেলের কল পেতাম যে ভাই আপনার বাজে স্বভাব গান শুনে ছ্যাঁকা খাওয়ার দুঃখ ভুলে গেছি, এখন এটাকে একটা অভ্যাস মনে হয়। হাউ গুড ইজ দ্যাট? বাহ, চমৎকার। অনেকে বলে যে, বা আপনিও নিজেও বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে, বাজে স্বভাব গানটা যখন আপনি করেন ঠিক তার 1-2 বছর আগে আপনি হচ্ছে খুব ছন্নছাড়া লাইফ লিড করেছেন, এবং আপনি এমন কিছু নেই যেটা করেননি সে সময়। কি করেননি বা কি করেছেন, কি হয়েছিল তখন, কেন ছন্নছাড়া ছিলেন? আসলে বেশিরভাগই এখানে বলা যাবে না ওপেনলি টিভিতে এই ধরনের কার্যকলাপ। আজকে আমি চাই আমি রেহান রাসুলকে অন্যভাবে প্রকাশ করতে চাই, কারণ আমি প্রত্যেকটা ইন্টারভিউতে দেখেছি এতটা কিভাবে নিজেকে গুটিয়ে রাখেন আমি জানি না। আজকে চাই কিছুটা, দর্শকদের কিন্তু অনেক জানার আগ্রহ আপনার সম্পর্কে, তো কিছুটা ফ্ল্যাশ তো করতেই হবে আজকে। আচ্ছা, কিছুটা যদি ফ্ল্যাশ করি তাহলে ব্যাপারটা ছিল এমন যে আই ওয়াজ ভেরি মাচ ওপেন টু এভরিথিং, মানে আমার কাছে সব কিছুই, আমি কোনো কিছু জাজ করতে ভালো লাগতো না, এবং কেউ আমাকে জাজ করলেও আমার ভালো লাগতো না। সেই কারণে আমি সব সময় দেখা যেত যে স্বাভাবিকভাবে মানুষ যেটা করে তার চেয়ে একটু দূরে সরে গিয়ে কাজগুলো করতে চাচ্ছি। যেমন সবার শো হতো রাত্রে 12টা 12:30টায় শেষ, আমার শো শুরু হতো রাত্রে 1টায়, সবাই রাত্রে 3টায় যাদের কাজ ছিল প্রডিউসাররা গাড়ি নিয়ে বের হতো, আমি বের হতাম হাঁটতে হাঁটতে, কারণ আমার রাতের ঢাকা শহর দেখতে ভালো লাগে, যেখানে যেতে ইচ্ছা করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই স্টিল ডু অ্যান্ড আই ইউজ টু লাভ বিউটিফুল ওয়েমেন, এবং আমি তাদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করতাম, এখনো করি, খুব ভালো লাগে। আচ্ছা, এই যে এখানে আমি আসি, মিস্টার পারফেক্ট যদি আমি বলি যে আপনাকে দেখলে মনে হয় যে আপনি একটা মিস্টার পারফেক্ট, বিকজ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন, খুব সুন্দরভাবে নিজের শব্দ চয়নগুলো করেন, সুন্দর গান গান, তো এরকম ছেলেকেই তো নারীরা চায় না? চায় না? women hate perfection। ফ্লার্ট কিভাবে করতেন? women hate perfection। আমার একটা ব্যক্তিগত চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে men are natural, পুরুষরা অনেক বেশি ন্যাচারাল হয়, তো অতিরিক্ত ন্যাচারাল আবার যারা হয় তাদেরকে সবাই নিতে পারে না।
যে সবকিছু এত ক্যাজুয়াল, এত নর্মাল, এত ইজিলি কেন হবে? ইট শুড বি কমপ্লিকেটেড। তাহলে আপনি কি ক্যাজুয়াল না? আমি খুবই ক্যাজুয়াল, আমার মতন করে আমি খুবই ক্যাজুয়াল। আমার যেটা বলতে ইচ্ছা করে আমি সেটাই বলে দিই। যে ছন্ন ছাড়া জীবনের কথা বলছিলাম, তখন আমার অ্যাকচুয়ালি যেটা আমার ভালো লাগতো আমি সেটাই করতাম। আমি চিন্তা করতাম একটা জিনিস, শুধু চিন্তা করতাম যে কারো মনে কষ্ট দিয়ে না ফেলি, এছাড়া আমি আর কোনো কিছু পাত্তা দিতাম না। এক্সকিউজ মি, আপনি বলছেন যে অনেক মেয়েদের সাথে আপনি ফ্লার্টিং করতেন, তাহলে তো মনে কষ্ট পাইতো কেন? কারণ ফ্লার্টিং করলে আপনি মেয়েরা ডাবল আনন্দ ডাবিং পায়। করতেন। আপনি কে বলেছে কষ্ট পায়? কি? ফ্লার্টিং করলে মেয়েরা আনন্দ পায়। দেন শি নোজ যে শি ইজ অ্যাট্রাক্টিভ টু সামওয়ান। ইটস আ বিউটিফুল থিং। আচ্ছা, আই মিন ইউ আর আ বিউটিফুল গার্ল। এখানে দোষটা কোথায়? কষ্ট পেয়েছেন মনে? আমি কষ্ট পাইনি, বাট এটা তো ফ্লার্টিং এর মিনিং না। ফ্লার্টিং এর Flirting মিনিং মানে তো আমরা কিন্তু অনেক কিছু manipulation বুঝি, না। অনেক কিছু বুঝি। যে একটা মেয়েকে কেন আমি বলবো যে আপনি সুন্দর, কেন আমি বলবো যে কারণ মেয়েটাকে আমার সুন্দর লেগেছে। আচ্ছা, তারপর তো মেয়েটা প্রেমেও পড়ে যেতে পারে, পড়ে যাওয়াটাই তো সেটা স্বাভাবিক। তার দুর্বলতা, আপনার দুর্বলতা না। না। আচ্ছা, আমি হিমালয়কে অনেকবার বলেছি, সমুদ্রকে অনেকবার বলেছি তুমি সুন্দর, সে আমার প্রেমে পড়েনি। তার নারী মানে কেন আপনি কি পড়েছে? চাপা মারতেন? নারী কেন পড়েছে? না, হিমালয় অসুন্দর, আচ্ছা সমুদ্র অসুন্দর, কই না তো। আচ্ছা, আমি যে ঝাঁপিয়ে পড়েছি তার উপরে, সমুদ্র তো কিছু বলেনি আমাকে। সমুদ্র যখন আলিঙ্গন করতে এসেছিল তখন মানুষ ওটাকে সুনামি নাম দিয়েছে, সেটা আমার দোষ না। কিন্তু কখনো কি প্রতিশ্রুতি দেয়া হয়েছে কাউকে? প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি কখনো কাউকে একতরফা ভাবে দেওয়া হয়নি। যতটুকু প্রতিশ্রুতি পেয়েছি ততটুকুই প্রতিশ্রুতি দিয়েছি। আসলে প্রতিশ্রুতি তো নির্ভর করে সময়, কাল, অবস্থান, স্থান, কাল, পাত্র বিশেষে, আচ্ছা, তাই না? সব সময় তো একরকম থাকে না। যতটুকু প্রতিশ্রুতি পেয়েছেন ততটুকু দিয়েছেন। Yep, সেটা কি প্রেমের সম্পর্ক পর্যন্ত সব গিয়েছে? রকম সম্পর্কে। এটা শুধু প্রেমের সম্পর্ক না, সব রকম সম্পর্কে। যার কাছ থেকে যতটুকু মায়া পেয়েছি ততটুকু ফিরিয়ে দিয়েছি, যার কাছ থেকে যতটুকু কৃতজ্ঞতা বোধ পেয়েছি ততটুকু ফিরিয়ে দিয়েছি, যার কাছ থেকে যতটুকু ফালতুমি পেয়েছি সেটাও ফিরিয়ে দিয়েছি, হাড়ে হাড়ে। রেহান রাসূল সবকিছু করেছে, তিনি নিজেই বলছেন। তিনি কি কখনো ডাবল ট্যাবিং করেছেন? না, আই ডোন্ট লাইক ইট। একসাথে মাল্টিপারপাজে আমি কাজ করতে পারি না। ওকে, সো আমি একটু জানতে চাচ্ছি যে এই যে এত নারীদেরকে সুন্দর বলা বা নারীদেরকে পছন্দ করা বা এই যে এরকম ফ্লার্টিং করা, কখনো কি আটকে যাননি কারোর মধ্যে? আটকে যাওয়া, মাঝখান থেকে এটা খুব ট্রল হয়েছিল না, নারী কোথায় আটকায় পুরুষ কোথায় আটকায়। হ্যাঁ, সেটা নারী মনে পড়ে গেছে। নারী পুরুষ কোথায় আটকায়, আজকে আপনি আমাকে বলবেন। পুরুষ আটকায় শুধুমাত্র টাকায়, মানে টাকায় থেকে যায় আর কি। টাকা থাকলে পুরুষ অধম, সে সব করতো। কি? টাকা আর ক্ষমতা থাকলে পুরুষ সব করে, আর নারীও সব করে, কিন্তু বলে না। মানুষ তো বলে নারী হচ্ছে টাকায় আটকায়, আপনি বলছেন পুরুষ টাকায় আটকায়। না, পুরুষও টাকায় আটকায়। মানুষ মাত্রই যেমন টাকায় আটকায়, একটু কারণ ব্যাখ্যা পৃথিবীতে করেন। টাকা ছাড়া আটকানো যায় না। একটু ব্যাখ্যা চাই। ব্যাখ্যাটা হচ্ছে যে আসলে টাকার ব্যাপারটা কেন বলছি, আমাদের তো এখন স্কুল কলেজ থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত কেউ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি বড় হয়ে কেমন মানুষ হতে চান, জিজ্ঞেস করবে আপনি বড় হয়ে কি হতে চান। তো ক্লাস 2-তে যেই বাচ্চাটা পড়ে তার মা অলরেডি জানে যে ক্লাস 9-এ উঠতে উঠতে তাকে কোন স্কুলে যেতে হবে, ক্লাস 11-তে গেলে কোন কলেজে পড়তে হবে, ক্লাস 12-তে যখন সে সেমিস্টার শুরু করবে কোন ভার্সিটিতে করলে কোন আমেরিকান কোম্পানি বা ইউনিভার্সিটি তাকে ডাকবে, তার সুবিধা হবে, তারপরে তার একটা সেটেলড লাইফ আসবে উইথ ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন কিন্তু মূল ব্যাপারটা এটাই, ভালো মানুষ কিন্তু আমরা খুব একটা খুঁজি না। তো ওই কোয়ালিটি অনুযায়ী বললাম আর কি। তাহলে নারীর প্রতি আটকানোর সাথে টাকার সম্পর্কটা কি রেহান কোনো রাসূলের? সম্পর্ক নেই তো। টাকার সম্পর্ক প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষ টাকায় আটকায়। কেউ চা খাওয়ার টাকায় আটকায়, আর কেউ হয়তো চা বাগান কেনার টাকায় আটকায়। একটু পরিসরটা ছোট বড় হয়, কিন্তু আটকায় সবাই টাকাতেই। আপনি কোথায় আটকিয়েছিলেন? গানে। আমি গানে? গানে আটকে গেছি। এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে গানে আটকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে টাকা দিয়ে কেউ কিনতে পারেনি। রেহান রাসূল প্রচন্ড বুদ্ধিমান একজন মানুষ, না। তিনি কিভাবে কথাটাকে উল্টে পাল্টে কোথায় চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম কোন নারী কেন্দ্রিক কি আটকে পড়েছিলেন, প্রেমে পড়েছিলেন, সিরিয়াস রিলেশনশিপে গিয়েছিলেন? আমি বেশ কয়েকবার প্রেমে পড়েছি। সেখানে কি আপনি সরে এসেছেন নাকি? কিছু দিক থেকে একতরফা ছিল, তারা সরে চলে গেছে। কিছু সময় আমি সরে চলে এসেছি। কিছু সময় দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজন আলাদা আলাদাভাবে অসাধারণ, কিন্তু একসাথে মিলে গেলে বিচ্ছিরি। ইটস লাইক কেমিক্যাল রিয়াকশন, ইউনো। দুটো জিনিস মিশে গেলে কিন্তু খুব বাজে হয়ে যায়। কি যেন আছে না, যে সোডিয়াম ক্লোরাইড পানিতে পড়লে ঠাস করে ফেটে যায়। এমনিতে সোডিয়াম আলাদাভাবে নাইস, পানিও আলাদাভাবে নাইস, কিন্তু দুটোর মিশ্রণটা সুন্দর না। সো এরকম অনেক কারণে অনেক সময় আলাদা হওয়া হয়েছে, কিন্তু আচ্ছা। প্রত্যেকটাই সত্যিকারের ভালোবাসা ছিল, জানেন।
আপনি কি তাহলে ভালোবাসা খুঁজতে খুঁজতে এত না, আমি প্রেমে খুঁজিনি। পড়েছেন? আমি কখনো খুঁজিনি, ভালোবাসা খুঁজে পাওয়া যায় না আমার মতে। ভালোবাসা আপনাকে খুঁজে নিতে পারে বড়জোর। আচ্ছা, তার মানে এখন তাহলে রেহান রাসেলের রিলেশনশিপ স্ট্যাটাসটা কি? আই এম নট সিঙ্গেল এনিমোর, আই হ্যাভ সামওয়ান স্পেশাল, ভেরি স্পেশাল। আচ্ছা, তাহলে এখনো আছেন একজন? হ্যাঁ, এখন কতদিন? একজনই আছেন। কতদিন ধরে? ইটস লাইক 1 বছর হয়ে গেছে প্রায়। উই আর ইন আ রিলেশনশিপ, উই ডিডন্ট রিভিল ইট, কারণ আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমার খুব একটা এক্সপোজ করতে ভালো লাগে না ব্যক্তিগত জায়গাগুলো। তার মধ্যে শুধু প্রেম না, আমি ধর্ম নিয়েও কথা বলি না কখনো বাইরে। আমি পারিবারিক কিছু ব্যাপার আছে না, ডোমেস্টিক ইস্যুজ, অনেকের হয়তো বাসায় একটা ঝামেলা চলছে বা একটা ফিনান্সিয়াল ইস্যু চলছে, এই জিনিসগুলো আমি কেন যেন মেবি অ্যাজ আ ক্যাপ্রিকর্ন আই অ্যাম, আমার খুব নিজের মধ্যে রাখতে ভালো লাগে। আমি আমার কষ্টটাও সহজে প্রকাশ করি না, সার্কাস্টিকভাবে জোক করে মজা করে এগুলাকে হালকা করে দিই, কিন্তু নিজে নিজে একলা একলা ডিল করি, এই অভ্যাসটা আছে আর কি। আচ্ছা, তিনি কি, যিনি আছেন তিনি কি মিডিয়ার বা গানের সঙ্গীত জগতের? না না, সঙ্গীত জগতেরও না, সে মিডিয়ার অংশও না, শি ইজ আ পার্ট অফ মি। ওয়াও, বাহ। জাস্ট একটু রোমান্টিক ভাবে বললাম। শি ইজ আ রাইটার, সে লেখে, সে খুব সুন্দর লেখে, সে খুব সুন্দর কবিতা লেখে, আর সে দেখতেও খুব সুন্দর একটা কবিতার মতো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে বিয়ে শাদী কবে? সেটা এখনো জানি না, বাট খুবই শীঘ্রই এই কাজটা করার ইচ্ছা আছে। যেহেতু বললাম আমি সবই করি, এটা কেন করব না? আচ্ছা, তো ইচ্ছা আছে রাতের বেলা বিয়ে করার, কারণ আমি অনেককে বলেছি আমি কোনো দিন বিয়ে করব না। রাতে কেন? ওই যে বলেছি কোনো দিন বিয়ে করব কোনো না। দিন বিয়ে করবেন না কেন? এটা কেন বলেছিলাম বলেছেন? কারণ আমার ইচ্ছে করতো না। আমার মানে বিফোর আই ম্যাট হার, আমি অনেকের সাথে আমার যখন সম্পর্ক হয়েছে বা চেষ্টা করেছি আমি, তখন দেখা গেছে যে আমার যেই বাজে স্বভাবগুলো আছে ওগুলোর সাথে সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না। আমি সবসময় বলি যে আমার সবচেয়ে বড় বাজে স্বভাব হচ্ছে আমি রাতে ঘুমাই না, যেটার কারণে পরবর্তী বাজে স্বভাবটা আসে হচ্ছে আমি দিনে ঘুমাই। তো এরকম করে করে একটার সাথে একটা কানেক্টেড হয়ে আমার যে উল্টাপাল্টা লাইফস্টাইল, আমার হঠাৎ করে ভালো লাগলো, আমি বন্ধুর বাসায় থেকে গেলাম, তো আমার যেতে ইচ্ছা করলো, এক জায়গায় চলে গেলাম, আমি একটা গানের আড্ডায় বসেছি, আমি চিনি না জানি না, তাদের আমার গান ভালো লেগেছে, আমার তাদের চিন্তা ভালো লেগেছে, আমি আড্ডা দিয়েই যাচ্ছি। এই ধরনের কিছু ব্যাপার আমার মধ্যে আছে। ছোট ভাই আছে আমার প্রচুর, মানে এরা জাস্ট আমার ভক্ত না, এরা আমার একদম কাছের ভাই। মানে আমি একটা বিপদে পড়লে ওরা টাস করে চলে আসবে, এরাও আমার বাসায় রেগুলার আসছে, বসছে, আড্ডা দিচ্ছে। তো ওভারঅল যে এই যে ছন্ন ছাড়া বিষয়টা, একদম আই এম অলওয়েজ লাইক মানে ডেফিনেটিভ ব্যাচেলর, এই জিনিসটা আমার মধ্যে সবসময় আছে। এটার সাথে কোপ আপ করতে সবাই পারে না, কারণ এর মধ্যেই কোনো একটা সময় আমি হয়তো বাথরুমে চলে যাচ্ছি 1.5 ঘন্টার জন্য একটা কবিতা লিখতে। বাথরুমে কবিতা লেখা যায়, হ্যাঁ অ্যাকচুয়ালি। মানে কবিতা লিখতে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে? সামটাইমস ইউ নো, যেহেতু বাইরে প্রচুর শব্দ থাকে, গাড়ির হর্ন সবসময় আপনার এখানেই থাকবে অলমোস্ট, তো সবসময় সাইলেন্স পাওয়া যায় না। সাইলেন্স দেখবেন বাথরুমে পাওয়া যায়, যে কারণে ইভেন শাহরুখ খান স্পেন্স 4 hours ইন দ্য বাথরুম, অ্যাজ আই হ্যাভ হার্ড ইন সাম শো ফ্রম করণ জোহর। আচ্ছা, তাহলে আজকে আমরা জানতে পারলাম যে এই যে এত সুন্দর সুন্দর কবিতা স্ট্যাটাস হিসেবে লেখেন এবং বইও লেখেন, তো সেক্ষেত্রে রেহান রাসেল বাথরুমে গিয়ে এগুলো মাঝে মাঝেই লেখেন? মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারছি যে যেই প্রিয়তম এখন আছেন, যিনি আছেন, তার সঙ্গেই এবার তাহলে এই প্রেমের সম্পর্কটা সফল হতে যাচ্ছে এবং মানে আশা বিয়ের করছি দিকে তাই, যাচ্ছে কারণ আমাদের এবং এই বছরই যাচ্ছেন। I hope so. I am Okay. expecting so. আমি জানি না পারবো কিনা, if I am that lucky or not to find her like that, কিন্তু আমার মনে হয় আমি চেষ্টা করব, কারণ হচ্ছে probably she is the only person আমার ফ্যামিলির মানুষের মতন করে আমার ব্যাপারটা বুঝতে পারে যে এটা গেছে, এটা ঠিক হবে না, এই জায়গাটাতেও চলে গেছে, সো ইটস গুড। কি ডেডিকেশন আছে তার? ডেডিকেশন, সরি আমি বুঝিনি। মানে আপনার প্রতি, এই যে আপনাকে বোঝার জন্য, আপনি বলছেন যে আপনাকে বোঝে, সে কি স্যাক্রিফাইস করে আপনার জন্য? না, আমি এটাকে স্যাক্রিফাইস বলবো না, আসলে স্যাক্রিফাইস করে কেউ কখনো কারোর সাথে থাকতে পারে না। কি দেখে আসলে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য পারফেক্ট? I am not perfect. Nobody is perfect. The thing is, আমি যেমন আমার তেমনটাকে কেউ একজন পছন্দ করে। বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে বদলে পছন্দ করে। প্রথমে আপনার কাঠামোটা পছন্দ করবে, তারপরে বলবে তুমি এমন হলে ভালো হতো, তেমন হলে ভালো হতো, এই কাজটা তুমি কেন করো না। একটা ছেলের একটা মেয়ের সাথে দেখাই হয়েছে রেগুলার বেসিসে রাত্রে নাইট লাইফ পার্টিতে, তো সে এসে এক্সপেক্ট করছে যে এখন কিন্তু আমার আম্মা আসবে সন্ধ্যা 6টার মধ্যে বাসায়, ঘুমটাটা দিয়ে চলে আসবো। তো শোনা, এটা তো সম্ভব না। তো আমি এভাবে চিন্তা করি আর কি। তো আমাকে যদি কেউ চেনে, জানে যে আমি এই রকম, আমি এই ধরনের মানুষটা,
তো তারও এটা বোঝা উচিত যে আমি এই রকম বলে সে আমাকে ভালোবাসে। সেটা বদলে যদি আমি অন্য কিছু হয়ে যাই তাহলে শুধু আমার কাঠামোটা থাকবে, আর আমার কাঠামোকে ভালোবাসার জন্য অনেক মানুষ আছে, দরকার নেই। বাহ, চমৎকার। তবে একটা বিষয়ে আজকে আমি বুঝতেই পারছি যে অনেক দর্শক আছেন, মেয়ে ভক্ত আছেন আপনার, যারা খুব কষ্ট পাচ্ছে যে এই মানুষটার মুখে এত প্রেমের কথা কেন শুনছি আরেকটা নারীর জন্য, কারণ তারাও তো আপনাকে পছন্দ করে। একদম, কারণ এখনো কি সুযোগ আছে তাহলে? না না, সুযোগের কথা না, সুযোগ তো আচ্ছা। সবসময়ই থাকবে, বড় মানুষ কখনো সুযোগকে না করে না। তো যেটা বলছিলাম, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার না সবকিছু এক্সট্রিম, মানে আই এম অ্যান এক্সট্রিমিস্ট কাইন্ড অফ আ গাই। আমি যেটাই করি সেটা একটা এক্সট্রিম লেভেলে যায়। এই যে আমি গানের সাথে আছি, আমি কিন্তু মানে পার ডে গানের পিছনে যেই সময়টা দিই, এত সময় বেশিরভাগ মানুষ দেয় না, যে কারণে আমি জব টপ সব ছেড়ে দিয়ে শুধু গান করতে বাধ্য হয়েছি। আমার ভালোবাসাটাও এক্সট্রিম লেভেলে যায়, আমার ঘৃণাটাও এক্সট্রিম লেভেলে যায়। আমি যখন রাগ করি, বদমেজাজ বলবো না, কিন্তু আমার মনে গাঁথেও সেটা এক্সট্রিমভাবে, আমি কৃতজ্ঞও বোধ করি এক্সট্রিমভাবে, আমার সব কিছু একটু এক্সট্রিম লেভেলে যায়। সো আমি অবশ্যই যাকে ভালোবাসি তাকে আমি এক্সট্রিম লেভেলেই ভালোবাসি। বাজে স্বভাব গানটি সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, একটি নাটকে ব্যবহার করা হয়েছে, তৌসিফ মাহবুবের একটি নাটকে, আপনার পারমিশন ছাড়া এবং কোনো কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়নি। ইজ ইট ট্রু? ইয়া, ইট ইজ ভেরি মাচ ট্রু। নাটকটা তো এখনো থাকার কথা। আসলে গানটা ব্যবহার করা হয়েছে আমি ঠিক বলবো না। ওখানে তৌসিফ মাহবুব ভাই খুব সম্ভবত গিটার হাতে নিয়ে বাজিয়ে গানটা গাইবার চেষ্টা করছিলেন আর কি, অ্যাজ আ সং হি ক্রিয়েটেড ফর হিজ গার্লফ্রেন্ড ইন দ্যাট স্টোরি অ্যাজ আ ক্যারেক্টার। তো গানটাকে যে অ্যাকচুয়ালি অডিওটা ইউজ করা হয়েছে এটা বললে আমার ভুল করা হবে। এবং আমি সত্যি কথা বলতে গানটা যেভাবে ইউজ করা হয়েছে তাতে আমি কখনোই চাইবো না যে ওই রকমভাবে নামে ক্রেডিটসে চলে আসুক যে এই গানটা রেহান রাসূলের ছিল। নট লাইক দ্যাট। আই থট মানে মেবি দ্য ডিরেক্টর অর দ্য প্রডিউসার অর জাস্ট অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোন করে আমাকে এতটুকু বলতে পারতো যে রেহান ভাই আপনার গানটা এভাবে একটু নাটকে যাচ্ছে, আই উড বি হ্যাপি। হি ইজ আ হিরো না, তা আমি কে, আই এম জাস্ট আ সিঙ্গার। তো হি ইজ আ হিরো, তার কাছে আমার গানটা যাচ্ছে, আমার তো আরো ভালো লাগার কথা। কিন্তু এই কৃতজ্ঞতা বোধের অভাবটা খারাপ লাগে আর কি। আচ্ছা, এবং যতটুকু ভুল না করে থাকলে যে এই গানটা অনেক ডিরেক্টর আপনার থেকে নেয়ার চেষ্টাও করেছে নাটকে বা বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য, তো সেক্ষেত্রে আপনি দিতে চাননি, সেটা কেন? সেটার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে খুব 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 কম শিল্পী, বিশেষ করে বাংলাদেশে খুব কম শিল্পীর এই সৌভাগ্যটা হয় যে তারা একটা গানের মাধ্যমে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে, একটা গানের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো আমি আসলে সত্যি কথা বলতে আমি মহাপুরুষ নই, আমার মধ্যে অনেক সংকীর্ণতা আছে। তো এই গানটা আসলে আমার নিজে ব্যতীত আর কারো মাধ্যমে প্রচার করতে ইচ্ছে করেনি, এটা আমি আমার নিজের জন্য রেখেছি। আচ্ছা, মানে কোন ডিরেক্টর চেয়েছিল আপনার কাছে এই গানটা? আমি এটা নামটা বলবো না, কারণ ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথোপকথন হয়, তারপরে আমি ওনাকে এক সময় এবং আপনিও সেখানেও জেদাজেদি করেন। হ্যাঁ, ওটা আমার ইট ওয়াজ মাই ফার্স্ট কল ফ্রম সাম ডিরেক্টর। এর আগে আমাকে কোনো ডিরেক্টর কল দেননি, তো উনি যখন, এবং আমি তো এটাও শুনেছি আপনি যদি সেখানে রাজি হয়ে যেতেন ভবিষ্যতে আপনাকে আমরা নায়ক হিসেবে দেখতে পেতাম বা অভিনয় শিল্পী হিসেবে দেখতে পেতাম। এত বড় একটা সুযোগ কেন আপনি হাতছাড়া করলেন? সুযোগ বড় কিনা ওটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে ওই সুযোগটা বড় না। আমার কাছে কোন সুযোগটা বড় হতো যদি আমি বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আমাকে গান গাওয়ার সুযোগটা দেওয়া হতো। মানে আমি যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো দেখি বিভিন্ন চ্যানেলে, আমার একবারও মনে হয় না যে শিট আমি অ্যাওয়ার্ডটা কেন পেলাম না। আমার বারবার মনে হয় এখানে আমাকে পারফর্ম করতে ডাকলো না কেন, আচ্ছা ওই স্টেজটাতে সবার সামনে আমাকে গাইতে কেন ডাকলো না। তো আমার জন্য বড় হতো ওটা। যদি উনি আমাকে বলতেন যে রেহান তুমি এর পরের বার কোক স্টুডিওতে ফিচার করছো, তাহলে আমি ওনাকে আরো 10টা বাজে সব দিয়ে দিতাম। কিন্তু আমার জন্য অ্যাক্টিং এর জায়গাটা তো বড় না, করতে ইচ্ছে করে। আবার বললে অনেকে ভাবতে পারে যে না এগুলো কোনো ব্যাপার না, ওই পার্ট আমি নিচ্ছি না। ওই লেভেলের পপুলার হতে পারলে তাহসান ভাইদের মতন যদি একই সাথে অ্যাক্টিং সিঙ্গিং সব দিকে এগিয়ে যাওয়া যেত, আমি খুব খুশি হতাম। বাট অতটা যোগ্যতা তো সবার থাকে না। তো এই কারণে আমি শুধু গানের পিছনে ছুটেছি আর কি, আর ওই সুযোগটাকে তখন বড় মনে হয়নি। আচ্ছা, সেজন্য আপনি রিজেক্ট করলেন। আচ্ছা, বাজে স্বভাব 2 বের হলো, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে যে আগের মতো বোমবাস্টিক হয়নি, আগের মতো ভালো লাগেনি। তো এটা কি আপনাকে ব্যথিত করেছে? একদমই ব্যথিত করেনি, কারণ আমি জানতাম যে বাঙালির একটা স্বভাব আছে, তারা একই জিনিস বারবার চায়। আর আমার একটা স্বভাব আছে, আমি একই জিনিস বারবার করি না। আমি বাজে স্বভাব আরেকটা বানিয়ে একটু ছোট ছোট বিজনেস করে ফেলবো, যে ওইটা আমার মধ্যে নাই। মানে আমি ওইটা আবার করতেই চাইনি, আমি নতুন একটা কিছু ক্রিয়েট করব। বাজে স্বভাব যখন এসেছে তখন বাংলাদেশে বাজে স্বভাবের মতন গান হয় না, যে কারণে এটা মানুষ শুনেছে, তাই না? ডিফারেন্ট ছিল বলেই কিন্তু শুনেছে। যদি আমি আরেকবার ওই যে তাহসান ভাইয়ের মতনই আলো আলো আমি মানে ওইটাই যদি আমি আবার গাইতাম, ওই ধরনের একটা ট্রেন্ড ধরে যে এখন তো এই ধরনের গান চলে, তাহলে কিন্তু বাজে স্বভাব আসতো না। So you always have to think new.
আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে বাজে স্বভাব 2 যেটা সেটা একটা সরকার বিরুদ্ধ গান। হ্যাঁ, তৎকালীন সরকারকে অর্থাৎ সাবেক যে সরকার আমি তার সরকার বিরুদ্ধে বিরুদ্ধে বলবো না, আপনি- আমি বলবো সিস্টেমের বিরুদ্ধে গান। তখন যে সিস্টেমটা চলছিল, এখনো যদি ওইরকম কোনো সিস্টেম শুরু হয় তাহলে আমি সেটার বিরুদ্ধেও লিখবো। মানে আচ্ছা, সরকার বাজে বিরুদ্ধে না, স্বভাব 2 সিস্টেমের তো আমি একটা প্রেমের গান দেখলাম, এটা না, কিভাবে না, না, তৎকালীন সিস্টেমের বিরুদ্ধে হলো? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন? গানটা রিলিজ হয়েছিল খুব সম্ভবত 2019 বা 18-এ বাজে স্বভাব 1 রিলিজ হয়, একদম লাস্টের দিকে। তখন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলছিল, যেগুলো নিয়ে কেউ তখন কথা বলতো না, এখন অনেকে প্রতিবাদ করছে। যাই হোক, অনেক সাহস অনেকের। আমার তখন একটু সাহসটা কম ছিল, তো আমি স্যাটায়ার লিখেছিলাম গুম খুন নিয়ে। প্রচুর পরিমাণে গুম হতো তখন। তো আমার গানের মূল ট্যাগলাইনটাই একটু ছিল গানে গানে এটা। কি আমাকে বুঝিয়ে দিবেন যে কোন লাইনটা আপনি কি মিন শুরুর করেছেন? অংশটা শুনাই। আমার মনে হয় এখন sure. যেহেতু আমি বলে দিয়েছি যে ইট ওয়াজ আ পলিটিক্যাল স্যাটায়ার, এখন শুনলেই মানুষ বুঝবে। আচ্ছা, গানের কথা না, ছিল আমিও লাইক, বুঝতে চাই একটু। তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ দেখতে যেও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। এর চেয়ে ক্লিয়ার করে কি লিখবো বলেন? তখন গুম খুন হচ্ছে। আমি এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি, আপনি এখন যখন বললেন তখন আমি রিলেট করতে পারলাম। অ্যাবসলিউটলি। আমার এরকম বেশ কয়েকটা গান আছে, আপনি কি অচেনা একটু শহর ব্যাখ্যা নামে দিবেন? একটা গান তারপরে আছে। অনেকে আছে, একটু জানতে চাই আপনার মুখ থেকে ব্যাখ্যাটা। তখন যেটা হতো সেটা হচ্ছে আমরা নিউজে দেখতাম, বেশ কিছু পত্রিকায় দেখতাম যে এরকম মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো কমপ্লেইন পর্যন্ত হতো না। যারা খুঁজতে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে সেটাও অনেক সময় দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, যে ব্যাপারটা কি, মানুষটা গেল কোথায়। আর আমরা তো জনগণ, আমাদের দেশের জনগণ যেন একটু কেমন, মানে অনেক ভাইটাল একটা ঘটনা ঘটে যাবে, তারপরের দিন আপনি খালি সাকিব আল হাসানের একটা বদনাম করে দেবেন, সব ভুলে গেছে। আমি একবার বলছিলাম যে মানববন্ধন হচ্ছে এগেইনস্ট রেপ। আমার মনে হয় বৃষ্টির দিনে যখন এতটুকু পানি জমে ওই দিন রেপ হয় না কেন, এই জন্য ওই দিন কোনো মানববন্ধন হয় না। মানে তাড়নাটা কতটুকু আসলে, একটু জ্বর কাশি আসবে দেখে আজকে আপনি নামেননি নাকি, এই ধরনের তো ব্যাপারগুলো এভাবে চলে। তো ওই জায়গা থেকে আমি আসলে লেখার চেষ্টা করতাম। তো আমার কাছে মনে হতো যে এগুলো নিয়ে লেখা দরকার, তখনও লিখতাম, এখনও যদি এরকম কিছু হয় আমি লিখবো। ইনফ্যাক্ট আমি একটা লিখছি অলরেডি গান, যে গানের নাম হচ্ছে চুপ, তো সেই গানটাও সামনে আসবে। সেটাও কি রাজনীতি নিয়ে কোনো কিছু? ঠিক রাজনীতি বলবো না আমি, এগুলো আসলে রাজনীতি না। যেমন আমার এই গানের একটা লাইন আছে হচ্ছে, বন্ধ হোক জননীর জরায়ুর এই রক্তপাত। এটা কি রাজনীতির লাইন বলা যায় না? মনে হয় এটা দেশের কষ্ট নিয়ে লেখা। বাহ, চমৎকার। সেই সময় কেউ ধরতে পেরেছিল যে এটা আপনি? কিছু মানুষ আমি কমেন্টে দেখেছি, কিছু আচ্ছা, সাম comment. ইন্টেলিজেন্ট পিপল দে ডিড গেট ইট। কিন্তু এই স্যাটারগুলো যারা করতো তখন তো তাদেরকেও আসলে ধরা হতো বা ফোন করা হতো ডিবি তারা অফিস যদি থেকে। পপুলার হতো তাহলে ধরা হতো। আই ওয়াজ নট দ্যাট পপুলার। আচ্ছা, পপুলার মানুষ কিছু করলে সমস্যা। আর ছাত্র এমনিতে আন্দোলন সমস্যা হয়ে নেই। গেল 2024-এ এই বছর, এটাকে নিয়েও আপনাকে কথা বলতে আমরা শুনেছি, দেখেছি। আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? না, এই ব্যাপারে ওই যে আমি তখনও যেটা বলেছি এখনো সেটা বলি, যে আসলে আমার মতন যারা সাধারণ মানুষ, আমাদের মতো, আমার মনে হয় আমাদের মতামতটা খুব একটা ম্যাটার করে না। আপনি সাধারণ মানুষ কিভাবে? আপনি তো একজন অবশ্যই আমি সেলিব্রিটি সাধারণ বলা মানুষ। যায়। না, আমি সেলিব্রিটি সেদিন হব যেদিন আমি আপনাদের দীপ্ত টিভি থেকে বের হব, বের হওয়ার পরে দেখবো রাস্তায় ভিড়। তার আগে আবার কিসের সেলিব্রিটি? সেটা কি আপনার স্বপ্ন? হ্যাঁ, অবশ্যই। আমার স্বপ্ন কেন থাকবে না? আমার স্বপ্ন পুরো বাংলাদেশের মানুষ একসাথে আমার গান গাইবে। বাহ, গিয়েছে তো ইতিমধ্যে বাজে বাংলাদেশ শহরটা থেকে গেছে। শুরু করে ইন্ডিয়া, কলকাতা, সেখানেও তো করেছে। হ্যাঁ, প্রচুর আচ্ছা। করেছে। তবে আরো এমন হতে হবে, একটা হলে হবে না, আরো এমন হতে হবে। তার মানে হচ্ছে আপনি একটা পপুলারিটি চাচ্ছেন এখন পর্যন্ত? যে সব সময় চেয়েছি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি পপুলার। ছোটবেলা থেকে যখন গান করি তখন ইচ্ছা করতো আমার গান সবাই শুনবে। আচ্ছা আচ্ছা, অনেকে যখন বাজে স্বভাব বের হলো তখন আপনাকে অনেকে ভাবতো কলকাতা দাদাবাবু, আপনি কলকাতা থেকে এসেছেন। এরকম কি হয়েছে যে কলকাতা থেকে আপনাকে ফোন করা হয়েছে যে দেখা করতে চাই বা ইন্টারভিউয়ে আসেন, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আমার সাথে যেটা ঘটনা ঘটেছে, বেশ কয়েকটা স্কুল কলেজ থেকে আমার কাছে টেক্সট এসেছিল যে আপনি শো করবেন কিনা, আমাদের এখানে গান গাইবেন কিনা, আমাদের এরকম একটা অনুষ্ঠান আছে, আপনি কি বাইরে শো করেন? তো আমি বললাম যে হ্যাঁ, শো করি, কিন্তু আপনারা কি ইন্টারন্যাশনাল শো অর্গানাইজ করেন? এরপরে ওনারা আর জবাব দিচ্ছে না, কারণ ওনারা ভেবেছিল আমি কলকাতার। তো যখনই দেখেছে ব্যাপারটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, তখন ওনারাও ভুল বুঝতে পারে, এবং তারপরে ব্যাপারগুলো বাংলাদেশে তো এখনো চলছে। আমি গতকালকে একটা শোতে ছিলাম, সেখানেও আমাকে দুজন বলেছে, ভাই আমি এতদিন জানতাম আপনি কলকাতার। 6 বছর আগে বাজে কেন স্বভাব কেন বের আপনাকে হয়েছে, তাও। কলকাতার দাদাবাবু কেন মনে করে? জানি না, খুব সম্ভবত আমি সবসময় সঠিক উচ্চারণে কথা বলি বলে।
বেশিরভাগ মানুষ তো সঠিক উচ্চারণ জানে না। আমাদের বাংলাদেশের মানুষ সঠিক উচ্চারণ জানে না? না, বেশিরভাগ মানুষ সঠিক উচ্চারণে বাংলা বলে না তো। আচ্ছা, খুঁজে কয়জন বলে চন্দ্রবিন্দু দিয়ে? ডয় শূন্যরা কয়জন বলতে পারে? ফুল কয়জন বলে? একটু চিন্তা করে দেখেন। অনেকেই আমি যখন এই কথাটা বলি ভাবে কি যে আমি আঞ্চলিকতার বিরুদ্ধে লেগে গেছি। না, আঞ্চলিকতা অঞ্চলে সব জায়গায় ঠিক আছে, কিন্তু শুদ্ধ বাংলাও তো একটা ব্যাপার আছে। অ্যান্ড দ্যাট ডাজন্ট কনসার্ন এনিথিং অ্যাবাউট কলকাতা। এটার সাথে কলকাতার কোনো ব্যাপার নেই। বাংলা, শুদ্ধ বাংলাও একটা আছে, তো সেই বাংলাটা সুন্দর লাগে আমার কাছে। আই প্র্যাকটিস দ্যাট। বাহ, চমৎকার। আচ্ছা, রেহানকে খুব বেছে বেছে গান করে নাকি গানের জন্য ঠিক মতো প্রপারলি ডাক পাচ্ছে না, কোনটা সত্যি? প্রপারলি ডাক পাচ্ছি না এটা বলবো না, আমি বোধহয় অনেক লাকি যে আমি প্রপারলি যেই গানগুলোর সাথে আমার কণ্ঠ যায় এমন জায়গা থেকেই ডাক পাচ্ছি। যেই কারণে আমি আমার ওই যে প্রথমে যে প্রশ্নটা ছিল যে গানের সংখ্যা কম বা আমার গান রিলিজ কম হয় বা সিলেক্টিভ আমি গান করি, অ্যাকচুয়ালি সিলেক্টিভ আমি গান করি না। আমাদের দেশের যেই সিচুয়েশনটা, একটা সিঙ্গার যদি অনেক বেশি পপুলার না হয়ে যায়, দে ডোন্ট হ্যাভ দিস চয়েস। সো আমরা বড়জোর যেটা করতে পারি, বলতে পারি যে এই গানটা আমার ভালো লাগে না ভাইয়া, আমি গাইবো না, কিন্তু সিলেকশনটা কিন্তু কম্পোজার্স অ্যান্ড ডিরেক্টরসদের তরফ থেকে আসে। সো আমি যেই গানগুলো গাই সেগুলো দয়া করে আমাকে ওই গান গাইবার জন্য সিলেক্ট করা হয়েছে বলে তাদের কারণে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, যেই কারণে গানগুলো মানুষ শুনতে পেরেছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দেম। যোগাযোগ আর ভালো সম্পর্ক না থাকলে নাকি ভালো কাজ পাওয়া যায় না মিউজিক ইন্ডাস্ট্রিতে, ইজ ইট ট্রু? নট অলওয়েজ, পার্শিয়ালি ট্রু। অ্যাকচুয়ালি তাই, মানে ভালো কাজ বলতে দেখেন কাজের অনেকগুলো ধরন আছে, তো ওই ধরনগুলোতে একটা মানুষ কিন্তু সব রকম অভিনয় বা সব রকম গান গাইতে পারে না, তাই না? আমি যেমন ফোক একেবারেই গাইতে পারি না। সো আমাকে যদি সম্পর্ক ভালোর কারণে কেউ বলে যে রেহান ভাই এই ফোক গানটা আপনি গায়ে দেন, আমি তাও গাইবো না। এখানে ফার্স্ট আসছে সিলেকশনটা, আমি কোন চরিত্রের জন্য মোশাররফ করিম ভাইকে নিচ্ছি আর কোন চরিত্রের জন্য আমি আফরান নিশুকে নিচ্ছি। এটা যদি আমি ডিরেক্টর বা প্রডিউসার হয়ে না বুঝে এটা চিন্তা করি যে থাক আমার সম্পর্ক মোশাররফ ভাইয়ের সাথে ভালো, ডাক দেন ওনাকে, করায় দেন 26 বছর বয়সের একটা রোল, সমস্যা নাই, তখন তো এটা তাদের সমস্যা। আমি এই জায়গাটা থেকে বলেছি আসলে এই জায়গায় সম্পর্কটা আসলে নষ্ট করে দেয় মাঝে মাঝে ওভারঅল প্রেজেন্টেশনটা। না, আমরাও দেখেছি বা আপনিও ইন্টারভিউতে বলেছেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে মিউজিক আর্টিস্ট এবং যারা মিউজিক ডিরেক্টর আছে, যেমন আমরা যদি বলি হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, তারপর হচ্ছে প্রীতম হাসান, তারা একটা গণ্ডির মধ্যে কাজ করছে এবং প্রত্যেকটা গানে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে মানুষের কাছে। তো সেক্ষেত্রে আপনার গণ্ডিটা কোথায়? আসলে আমার কোনো গণ্ডি নেই, আমি বরং অপেক্ষা করি যে যদি কোনোদিন একজন প্রীতম বা যদি কোনোদিন একজন হাবিব ওয়াহিদ বা একজন ফুয়াদ আল মুক্তাদির আমার সাথে কাজ করতে চায়, আমাকে বলে যে রেহান তুই এই গানটা গেয়ে দে আমার জন্য, এতটুকু যাতে বলে। কারণ ওনাদের যে কম্পোজিশন লেভেল, ইনক্লুডিং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে অর্ণব ভাই, তো ওনাদের যে কম্পোজিশন লেভেল সেটা একজন সামান্য রেহান রাসূল কোনোদিনও পারবে না। সে ওটা নিয়ে কালচার করেনি, সে ওই লেভেলের পড়াশোনা করেনি, সে ওইভাবে মিউজিক নিয়ে সে জানে না, সে শুধু জানে কি গান গাইতে, সে তার জীবনটা দিয়ে দিয়েছে গানের জন্য। আই হ্যাভ দ্য ভয়েস, ইউ হ্যাভ দ্য কম্পোজিশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, লেটস মেক ম্যাজিক ম্যান। তো এই যে কম্বাইন্ড ম্যাজিকটা যেটা হচ্ছে না, সেটার জন্য খুব কষ্ট হয়। কিন্তু অনেকে তো এটা ভাবে যে রেহান শুধুমাত্র সফট ঘরানার যে গানগুলো সেগুলোই, আধুনিক গানগুলো সেগুলোই করে, আর রেহান রাসূল কি আসলে আইটেম সং করতে পারবে? কেন পারবে না, কেন পারবে না? আমাকে দিয়ে করিয়ে তারপরে সমালোচনা হোক। আচ্ছা, তাই না? আমি অনেক রকমের গান গেয়েছি। এই যে কয়েকদিন আগে 19-20 সিনেমাতে আরিয়ান ভাইয়ের জন্য একটা গান গাইলাম, এটা হচ্ছে পীযূষ দাস কলকাতা থেকে শুরু করেছিল। তো যেহেতু উনি শুরু করেছে, শুটটা একটু কলকাতার প্যাটার্নের, ওরা যেই আনন্দটা করে, তো দ্যাট ওয়াজ শান্তি চুক্তি উইথ অবন্তী সিথি। তো ওখানে একটা লাইন ছিল, আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে তুই আমার জীবনে থাক আরাম করে। এটা তো রোমান্টিক কিন্তু মজার, ফান, বিউটিফুল সং। এই যে আসবে আমার দিন গানটা গাইলাম তুফানে, এটাও কিন্তু রোমান্টিক গান না, এটা একটা ছেলে গাইছে যে এক সময় তার পকেটে অনেক টাকা থাকবে, আজকে তার পকেট ফাঁকা। একটা আশাবাদী গান, নট আ স্যাড সং, নট আ রোমান্টিক সং, ইটস ফুল অফ এক্সপ্রেশন অফ সামথিং ইউ আর এক্সপেক্টিং টু বিকাম। তো এই যে ডিফারেন্ট ধরনের গান হয়তো একদমই। এই যে আসবে আমার দিন,
এই গানটা নিয়েও কিন্তু মানে অনেকের প্রশ্ন, ভক্তমনের প্রশ্ন যে রেহান রাসূলের গানটাও আছে, তারপরে হচ্ছে লাগে উড়াধুরাও আমরা দেখেছি প্রীতম হাসানের, এবং দুষ্টু কোকিলও আমরা দেখেছি। তো ওই গানগুলো যতটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে, আসবে আমার দিনটা কি সেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে বা পায়নি কেন? তাহলে আপনি কি বলবেন? না, এটা হচ্ছে 2-3টা কারণ আছে। এক নম্বর হচ্ছে যেটা রায়হান রাফি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, গানটা রিলিজ দেওয়া হয় অনেক পরে। তার একটা রিজন হচ্ছে তারা শাকিব খানের যে মানে ইউজুয়াল নর্মাল লুকটা সেটা সামনে রিভিলই করতে চায়নি। তারা চেয়েছে যে ট্রেইলারের মাধ্যমে মুভি একটা লেভেল পর্যন্ত ইনকাম করে ফেলার আগ পর্যন্ত যারা মুভি দেখেনি তারা শুধু শাকিব খানের গ্যাংস্টার লুকটাই দেখবে। এই কারণে প্রথমত এই গানটা রিলিজ দিতে দেরি হয়। অ্যান্ড দেন কামস দ্য থিং, আমার গানটা রিলিজ হয় হচ্ছে 15 তারিখে। 18 জুলাই থেকে মনে হয় ইন্টারনেট কানেকশনই বাংলাদেশে বন্ধ হয়ে যায়। সো এই কারণে গানটার প্রচারণাটাও ওভাবে করা সম্ভব হয়নি, এবং মানুষ তখন আর সিনেমা বা বিনোদনের মধ্যে ছিল না, মানুষ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় চলে যায়। এটা একটা কারণ হতে পারে। একদমই তাই। এবং তাহলে কি রেহান রাসূল বলতে চাচ্ছে যে ইন্টারনেট যদি বন্ধ না হতো, দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো এবং গানটা যদি প্রথমে রিলিজ করা হতো, তাহলে এটা দর্শক জনপ্রিয়তা পেত? বিশেষ করে আমি বলবো যদি প্রথম দিকে রিলিজ দেওয়া হতো। কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে লাগে উড়াধুরা বা কুক কুক যে গানটা, এগুলো কিন্তু অনেক দুষ্ট কোকিল, এগুলো কিন্তু অনেক গ্ল্যামারাস গান, এগুলো ভর্তি অনেক গ্ল্যামার। তো আমরা যখনই গ্ল্যামারটাকে আগে দেখে ফেলি, গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে শিফট করতে আমাদের একটু কষ্ট হয়। আমরা যখন গ্ল্যামার থেকে সিম্পলিসিটিতে মুভ করতে চাই, ওটা হয় না ঠিক মতন। সিম্পলিসিটিটা যদি আগে থাকে তাহলে ইটস লাইক এটা ছিল ওয়াও, এবার এটা আসছে, এখন হয়ে গেছে ওয়াও এটা আসছে, ও এটা সামথিং লাইক দ্যাট, একটু সিম্পলিসিটির মধ্যে পড়ে গেছে। ওই জন্য রিলিজ টাইমটা মুভি অনুযায়ী, মুভির কনসেপ্ট রিভেলেশন অনুযায়ী ঠিক আছে, কিন্তু গান যদি ইন্ডিভিজুয়ালি ধরি তাহলে আরেকটু আগে মুক্তি দিলে আমার জন্য, গানটার জন্য খুব ভালো হতো আর কি। কিন্তু রেহান তো আজকে জানালো যে তিনি আইটেম সঙ্গেও বাজিমাত করতে পারবে। অবশ্যই। এবং সেই অপেক্ষায় কি আছেন যে কেউ যদি ভালো একটা, আমি কেন এসব কম্পোজারদের কথা বললাম, কারণ হচ্ছে আমি একটা আইটেম সং বানাতে পারবো না, কিন্তু এই যে প্রীতম হাসান যেটা বানিয়েছেন এই লাগে উড়াধুরা গানটা, এরকম একটা গান যদি আমি গাইবার সুযোগ পাই, আমি প্রীতম ভাইয়ের চেয়ে অনেক ভালো গাইবো। প্রীতম ভাই থেকে ভালো? অফ কোর্স, উনি কম্পোজিশন জোস, উনি তো গান আমার মতন গাইতে পারেন না। আপনি প্রীতম হাসানের থেকে ভালো গান? হ্যাঁ, ভোকাল বুঝতে হবে, ভোকাল, ওনার যে অ্যারেঞ্জমেন্ট, ওনার যে স্টাইল, এখন গানেরও কিছু স্টাইল আছে, আমি কিন্তু সব গান প্রীতম ভাইয়ের থেকে ভালো গাইতে পারবো না। কিছু গান আছে ওনার ভোকালেই ভালো লাগবে, যেমন ভেঙে পড়ো না গানটা, ওনার মতন সুন্দর করে ওটা কিশোর কুমারও গাইতে পারবে না। আমি বলছি ভোকালের জায়গাটা, ভোকাল আসলে কোন ধরনের গান গাইতে পারে তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করানোর যে ব্যাপারটা, আমি কিন্তু ওনার মতন করে সুর করতে পারি না। সো উনি যদি আমাকে দিয়ে না গাওয়ায় আমি বুঝবো কিভাবে আমি পারি কি পারি না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে প্রীতম হাসান ইজ দ্য বেস্ট and বা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট, এবং ভোকাল হিসেবে আপনি প্রীতম হাসানের থেকে ভালো গান গান? হ্যাঁ, অ্যাজ আ ভোকাল আই এম ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, আমি তো নিজেকে নামাবো না বা আমি নিজেকে উচ্চতর জায়গায়ও নিচ্ছি না, কিন্তু আমি জানি এক্সপার্টিস কাকে বলে। ওনার যেই জায়গাটাতে এক্সপার্টিস, যেহেতু উনি বেশ কয়েকটা জিনিস নিয়ে কিন্তু ওনার এক্সপার্টিস, উনি মিউজিকটাকে টেকনিক্যালি বোঝেন, উনি মিউজিকটাকে কম্পিউটারাইজ করতে জানেন, ওটাকে ম্যাথে পরিণত করতে জানেন। আমার একটা প্রশ্ন এখানে চলে আসে যে প্রীতম হাসান যে গানই করছে সে গানই হিট, দর্শক জনপ্রিয়তা পাচ্ছে। আপনারও কিন্তু বেশ হিট গান আছে, বাজে স্বভাব সহ রূপকথার জগতে আমরা বেশ কয়েকটা দেখেছি, কিন্তু কোয়ান্টিটির পরিমাণ কম। কিন্তু আমরা অনেক ডিরেক্টররা, মিউজিক ডিরেক্টররা বা অনেক ডিরেক্টররা ভাবে প্রীতম হাসান যে গানটা করছে সেটা মানে হিট হবে। কিন্তু এটা কেন হচ্ছে আমাকে একটু বলতে পারবেন? এটা হচ্ছে বিকজ হি গেইনড দ্যাট পপুলারিটি, হি হ্যাজ দ্যাট পাওয়ার, হি ইজ দ্যাট গুড, মানুষ তাকে ওই পর্যায়ে পছন্দ করে, এটা তার গুণ। কিন্তু আমি তার সাথে কম্বিনেশনের কথা বলছি, যে উনি ওনার গুণাবলীটা যেখানে নিয়েছেন, উনি যদি আরেকটা ভোকাল ট্রাই করতেন তাহলে সেটা কি আসতো। ফর এক্সাম্পল, আমি যদি এভাবে বলি যে আজকে যদি প্রত্যেকটা গান শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং না গেয়ে স্বয়ং প্রীতম ভাই নিজেই গাইতে থাকতেন, ইন্ডিয়ার প্রীতম, তাহলে কিন্তু প্রত্যেকটা গান এত সুন্দর হতো না। বাহ বাহ, চমৎকার বলেছেন আপনি। তবে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে প্রীতম হাসান যেমন একজন মিউজিক ডিরেক্টর এবং সঙ্গীত করছেন তিনি, পাশাপাশি হাবিব ওয়াহিদ যদি বলি আমরা, তারপর হচ্ছে যদি হৃদয় খানের কথা বলি, তিনিও কিন্তু একটা সময় ক্রেজ ছিল ইয়াংদের, রাইট? তো আপনার কি মনে হয় তাদের ভয়েসের থেকেও আপনি খুব ভালো গান এমন কিছু? আমি খুব ভালো গাওয়ার জায়গাটাতে বলতে কি যে আমি শুধু কাজটাই করি ভোকাল নিয়ে, আমার কাজই হচ্ছে শুধু গান গাওয়া। আমি কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতেও পারি না, আমি গিটার বাজাতে পারি না, আমি বড় জোর হারমোনিয়ামে একটা কর্ড ধরতে পারি, আমি বাসায় ইউটিউবে তানপুরা বাজিয়ে আমি রেওয়াজ করি। আমি প্রতিদিন গানের পিছনে 3 থেকে 4 ঘন্টা আমি শুধুমাত্র রেওয়াজের পিছনে দিই আমার গানের। তো আমি জানি যে
হাবিব ভাইরা ওই ভোকালের জায়গা থেকে কিন্তু ওই জায়গাটাতে নেই। এটা কিন্তু হাবিব ভাইয়ের নিজের ইন্টারভিউতে আমি পড়েছি। হাবিব ভাইকে একজন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি গান করেন কেন, আপনি তো গায়ক না। তখন হাবিব ভাই বলেছে মানুষ তো পছন্দ করে, ওয়াই নট। এখন ভয়েস কোয়ালিটির একটা ব্যাপার আছে। হাবিব ভাই, প্রীতম ভাই, ওনাদের সবার কিন্তু ভয়েস কোয়ালিটি অসাম, ওই রকমের ভয়েসটা। কিন্তু ওনারা যদি 10 রকম গান বানাতে চান, এক্সাম্পল দিই, আজকে যদি প্রীতম ভাই একটা ফোক গান বানান, এই দিন দিন নয় আরো দিন আছে, ওটাকে উনি নিজে গাইবেন? আচ্ছা, গাইবেন না তো। উনি নিশ্চয়ই কোনো ফোক আর্টিস্টকে নিয়ে এসেই গাওয়াইবেন। তো এই ধরনের ওনারা যদি আরো ব্রড লেভেলে কম্পোজিশন শুরু করে, তখন আমার মতন অধমদের একটু সুযোগ হয় যে এই গানটা রেহানকে দিয়ে গাওয়ানো যায়। ভালো ভয়েসের কদরটা যেন হয়, আপনি এটাই বলছেন। তাহলে হৃদয় খানের যেমন অনেক বেশি একটা পপুলার গান ছিল, চাইনা মেয়ে তুমি অন্য কারো হও, বল না তুই বল না, এগুলো কিন্তু একদম ইয়াংদের ক্রেজ ছিল। শুধু তাই না, হাবিব ওয়াহিদকে যদি আমরা চিন্তা করি, হাবিব ওয়াহিদেরও কিন্তু বেশ ভালো ভালো হিউজ গান আছে। এই গানগুলো যদি রেহান রাসূল গাইতো তাহলে কি আরো বেশি সুন্দর হতো? হয়তো, কিংবা আরো বেশি খারাপ। আমি হয়তো জানতাম আমার রেঞ্জটা, যে আমি আসলেও পারি কি পারি না। এখন তো আমি জানি না। আচ্ছা, এখন আমি জানি না, এটাই কষ্ট। এমন হতো যে হাবিব ভাই আমাকে দিয়ে একটা গান গাওয়ায় বলছে না রেহান তোরটা হয়নি, জায়গা নো প্রবলেম, আমার ভাই নেক্সট কবের গানটা সুযোগ দিবেন বলেন। তার মানে আপনি সুযোগ চাচ্ছেন? সুযোগটা চাই। আচ্ছা, অটো টিউন আর্টিস্ট, এটা কিন্তু এখন বেশ প্রচলন চলছে, হ্যাঁ? তো এদের এই আর্টিস্টদের সম্পর্কে আপনি কি বলবেন, যে আপনি কি অটো টিউনের পক্ষে না বিপক্ষে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অটোটিউনের পক্ষে তো আসলে হবার কিছু নেই, তবে অটোটিউনের প্রয়োজন পড়ে অনেক সময় গানে। আমি শুনেছি খুব ছোট ছোট কিছু জায়গায় নাকি এটা সেট করা যায়, বা বিশেষ কিছু টেকনিক্যালিটি আছে। তবে এটাও আমি কনফার্ম, শুধু অটোটিউন দিয়ে কখনো গান গাওয়া যায় না। আপনার গানের গলা সুন্দর হতে হবে, আপনাকে সুরে থাকতে হবে, তাহলে হয়তো কিছু জায়গা সেট করা যায়। শুধু অটোটিউন দিয়ে যেই গানগুলো হয় ওগুলো শুনতে আপনার কাছে একটা ইনস্ট্রুমেন্টালের মতনই লাগবে, ওটাতে ভয়েসের কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, আমরা দেখেছি, আপনি তুফান সিনেমার যে গানটার কথা বললেন, আবার আসবে আমার দিন, এই গানটা অনেকেই বলছে বা আমরাও শুনেছি, কানে শুনলেও তো বোঝা যায় যে অনেকটা হচ্ছে কপি বা নকল, যদি বলি গানের মতো, লুৎফুত গায়া ডাঙ্কি সিনেমার ইন্ডিয়ান শাহরুখ খানের। তো আপনি এই ব্যাপারে কিছু বলতে চান, বা এটা কি আসলে কপি? না, এটা আসলে আমি কপি বলবো না। আমি দেখেছি যে এখানে ওই যে মাঝখান থেকে যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটাকে এখানে ইউজ করা হয়েছে। এটা এই প্যাটার্নটা ছাড়া গানের আর কোনো অংশের ওইভাবে মিল আমি পাইনি। ভিডিওগ্রাফিতেও অনেকে বলেছে, ভিডিওগ্রাফিতে অবশ্যই এটা আমার একটা ল্যাকিং আছে, যে আমি লুৎফুত গায়া গানটা ওইভাবে দেখিনি। আমার একটা অভ্যাস আছে, আমি শুনি, মানে কণ্ঠ পেলে আমার দেখা যায় যে ভিডিওর দিকে তাকানো হয় না। এমন প্রচুর গান আছে যে আমি নায়ক নায়িকাও জানি না, তো ভিডিওর ব্যাপারটা আমি জানি না। কিন্তু অডিওর ক্ষেত্রে আমি সুরে খুব একটা মিল পাইনি। ওই জায়গাটা আমি নিজেই বুঝেছি যে ওই রকম একটা কিছু করার চেষ্টা করেছে। ওকে ফাইন, ইটস আ নিউ স্টাইল, অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়েছে, লেটস গো ফর ইট। কিন্তু নকল বলবো না, আমি বলবো ইন্সপায়ার্ড। প্রথমবারের মতো রেহান শাকিব খানের লিপসিং করেছেন এবং প্লেব্যাক করেছেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন ছিল, যে একজন মেগা স্টারের লিপসিং আপনি করছেন, এই অনুভূতিটা কেমন ছিল? আউটস্ট্যান্ডিং। আমি এটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, মানে যখন থেকে গান গাই, ছোটবেলা থেকে দেখতাম, বলিউড বলি, আমাদের দেশের বলি, সব সময় দেখতাম যে মানে নায়কদের একটা কণ্ঠ রেডি হয়ে যায়, যে ওনার কণ্ঠেই ভাল লাগছে। আব্দুল হাদী স্যারের কণ্ঠই নায়ক রাজ্জাকের সাথে মিলে যায়, বা এই ওনার কণ্ঠটা, সুবীর নন্দী স্যারের কণ্ঠটা ওনার সাথে মিলে যাচ্ছে, বা একজন ইমরান মাহমুদুলের কণ্ঠ এভাবে শাকিব খানের সাথে মিলে যাচ্ছে। তো তখন থেকেই ইচ্ছা করতো যে সিনেমায় গাইলে এমন কোনো গান গাইবো যেটার সাথে নায়ক লিপসিঙ্ক করে। তো এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। আমি একদম শুরুতে প্রিয়তমাতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। আমি রাজকুমারে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অন্তর্জালে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। সুরঙ্গতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অ্যাট লাস্ট আই কেম ইনটু দ্য ফোরগ্রাউন্ড অ্যাজ দ্য ভয়েস অফ শাকিব খান, এই গানটা দিয়ে। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট। আই স্টিল ফিল সো গুড অ্যাবাউট ইট। এখনো খুব ভালো লাগে ভাবতে। বাহ, চমৎকার। কিন্তু আপনি যে এই যে লিপসিংটা করেছেন, শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো যে স্ক্রিনিং এর সময়, যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয়, খুব সম্ভবত 24th of that month, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি। তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই শুভ ভাই, উনিও এসেছিলেন, এরকম আরো বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন।